না না ঠিক আছে, যেহেতু তাপস ম্যাডাম দিয়ে দিচ্ছেন না, এদেরকে সিএস টা দিয়ে দিচ্ছেন না লেভেল 4 এর। যাই হোক, আমাদের সিভিএলএম এর মধ্যেও তো আমাদের সিএস টা আছে, আমরা একটু এটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখন এটা প্লাম্বিং এর বিধায় আমি প্লাম্বিং এর কথাটা বলছি, ঠিক আছে, ইউনিট কোড এবং টাইটেলটা বোঝানোর জন্য, এছাড়া এটা প্লাম্বিং নিয়ে কোনো কথা বলছি না। এটা সবার অকুপেশনের জন্য, আরএমজি যত ইয়ে আছেন, ওভেন এসএমও আছে, কি নিট এসএমও আছে, তারপরে প্লাম্বিং আছে, ইলেকট্রিক্যাল আছেন, কম্পিউটার আছেন, গ্রাফিক্স আছেন, সেম জিনিস। শুধু মেইন যে এই বুলেট পয়েন্ট যেগুলো মানে বোল্ড করা যেগুলো, এইগুলো শুধু একটু কম্পোনেন্ট গুলো একটু আলাদা আছে। এটা একটু মনোযোগ সহকারে বুঝবেন, তাহলে আপনার সিএস যখন আপনি হাতে নিবেন অটোমেটিকলি আপনি বুঝে যাবেন। ঠিক আছে মরিয়ম আপা? ওকে। আচ্ছা আমি জানি না, আমি ওখানে মরিয়ম দেখা দেখি। ওকে, ঠিক আপনি আছে, পড়ান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে হলো ইউনিট ডেসক্রিপ্টরে বললাম যে ইউনিট ডেসক্রিপ্টরটা আসলে কি, এটা কি ইউনিটটা কি, মানে এই ইউনিটটাকে ডেসক্রিপ্টর করছে, মানে ডেসক্রিপশন করছে। ইউনিটটাকে বর্ণনা যে করছে তাকে বলা হয় বর্ণনাকারী, তাহলে বর্ণনাকারীর নাম কি? যিনি বর্ণনা করেন তাকে বলা হয় ডেসক্রিপ্টর, এবং এই ইউনিটটা ইনি কি করছেন, বর্ণনা করছেন। ইউনিটের মধ্যে কি আছে, আমার এই টোটাল ইউনিট অফ কম্পিটেন্সের মধ্যে কি কি নলেজ স্কিল অ্যাটিটিউড আছে, আমার কি কি করণীয় আছে, এই ডিটেলসটা এখানে শর্ট আকারে এখানে দেয়া আছে, শর্ট সামারি হিসেবে এখানে দেয়া আছে। ক্লিয়ার স্যার ম্যাডাম? জি জি ম্যাডাম, এটা বুঝতে পারছি। তারপরে হচ্ছে নমিনাল আওয়ার্স, মানে এই সিএসটা বা এই ইউনিট অফ কম্পিটেন্সিটা, সিএস এর এই ইউনিট অফ কম্পিটেন্সিটা কমপ্লিট করতে, মানে আমাদের বুঝতে বা শিখতে বা জানতে সর্বনিম্ন 85 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, নমিনাল আওয়ার্স মানে হচ্ছে ন্যূনতম সময়, যে কাজটা করতে একদম সর্বনিম্ন সময় দেওয়া হয়, সেটা হচ্ছে নমিনাল আওয়ার্স। এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এটা হচ্ছে কম্পিটেন্সি উপাদান, এটাও একটা উপাদান, একটু আগে আমি বলে গেছি কম্পোনেন্ট, হ্যাঁ, ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্ট। এখন আবার বলতেছি কম্পিটেন্সির কি কম্পোনেন্ট, কি আছে সেগুলো, প্র্যাকটিস ওয়াশ, তারপরে কালেক্ট টুলস, ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, যাই আছে রে, এগুলোকে কি করছি আমাদের কাজের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ সুনির্দিষ্ট ভাবে কি করছি আমরা ভাগ করেছি, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আমরা অ্যাসেসমেন্ট দেই বা আমরা পারফরমেন্স করি, যেন ভেঙে ভেঙে একটু একটু করে কাজটা করতে পারি বুঝে শুনি, সেজন্য কি করা হয়েছে, এই এলিমেন্টস কে ছোট ছোট আকারে বিভক্ত করা হয়েছে, তার নাম হচ্ছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে যে বোল্ড অ্যান্ড মানে আন্ডারলাইন করা যে ওয়ার্ড গুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল। কি বলা হচ্ছে? ভেরিয়েবল। তাহলে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে, ওয়ার্ড গুলো আছে, ভেরিয়েবল মানে কি খুবই মূল্যবান, ঠিক না? এই মূল্যবান ওয়ার্ড গুলোকে আমরা কোথায় পাচ্ছি, একটু নিচে গিয়ে আমরা ভেরিয়েবলে পাচ্ছি। যেমন এখানে দেয়া আছে কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই, এটা আমরা একটু নিচে গেলে দেখতে পাবো। তাপস ম্যাডাম আমরা ভেরিয়েবলে যাই, আমরা এগুলো দেখতে পাবো। এই যে দেখেছেন, ভেরিয়েবলে গেলে ফার্স্টে কি আছে, ওখানে ছিল কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছিল, পিপি, টুলস এন্ড ইকুইপমেন্ট ছিল, ম্যাটেরিয়াল ছিল, এটা কি আছে এই ভেরিয়েবলের ঘরে আছে। এখন এই ভেরিয়েবলকে মানে পিপি বলতে তো অনেক কিছু বোঝায়, অনেকগুলো সামগ্রীকে বোঝায়, কিন্তু সেটাকে আরো সুনির্দিষ্ট ভাবে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আমরা কোথায় নিয়ে আসছি, রেঞ্জের মধ্যে নিয়ে আসছি, একদম সীমাবদ্ধ করে নিয়ে আসছি। তবে হ্যাঁ, এখানে আবার ডান পাশে কিন্তু লেখা আছে মে ইনক্লুড বাট নট লিমিটেড টু, মানে এটাই শেষ না, এর চেয়ে আরো বেশি কিছু এখানে ইনক্লুড করা যেতে পারে। বোঝা গেছে স্যার ম্যাডাম এটুকু? জি ম্যাডাম। আচ্ছা তারপরে আমরা তাহলে আরেকটু চলে যাই। তাপসী ম্যাডাম আমরা আরেকটু নিচে যাই। আচ্ছা, আমাদের রেঞ্জ অফ ভেরিয়েবল চলে যাওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এভিডেন্স গাইড। হ্যাঁ, এভিডেন্স গাইডের মধ্যে আবার কতগুলো ইয়ে আছে দেখেন। এভিডেন্স গাইডটা কেমন হতে হবে, অথেন্টিক হতে হবে, ভ্যালিড হতে হবে, সাফিসিয়েন্ট হতে হবে, রিলিয়েবল হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে, এবং কি রিসেন্ট হতে হবে। এইগুলো আমরা পাবো হচ্ছে আমাদের 11 নম্বর সিবিএলএম এ।
যেটা রুলস অফ এভিডেন্স এর মধ্যে আমরা পাবো। এভিডেন্স গুলো আমরা কিভাবে কালেক্ট করব ওটার পুরো বর্ণনা 10 নাম্বার সরি 11 নাম্বার সিবিএলএম এ সুন্দরভাবে দেয়া আছে বর্ণনা করে। হ্যাঁ, আমাদের এই এভিডেন্স গাইডের মধ্যে এগুলো থাকবে, তবে এগুলোকে কি করেছি আমরা, এগুলোর কতগুলো এভিডেন্স গাইডের আবার কতগুলো কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে কি 1 নম্বরে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। এই কম্পিটেন্সির মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট গুলো কোনগুলো, সেটাকে আমরা কি করছি, ডান পাশে আবার এটাকে বিশ্লেষণ করা হয়েছে। সিলেক্ট ম্যাটেরিয়ালস ইন অ্যাকর্ডেন্স উইথ স্পেসিফিকেশন অ্যান্ড রিকোয়ারমেন্টস। ঠিক আছে, মানে আমার জবের এটা আমি পড়তেছি না, কারণ এটা হচ্ছে প্লাম্বিং এর, এজন্য আমাদের মাথাটা এলোমেলো হয়ে যেতে পারে, আমরা এগুলো বুঝবো না। আমাদের ক্রিটিক্যাল এসপেক্ট যদি হয় আরএনজি সেক্টরে, সেটা কি, আমি মেশিন চালাতে আসছি, কোর্স করতে আসছি, আমি মেশিনের সুইচটা কোথায় আছে সেটাই জানি না। আমরা মেশিন ইউজ করি, মেশিন অপারেট করি, সবকিছুই করি, কিন্তু মেশিনে যে তেল দিতে হয় সেটাই জানি না। আছে না এরকম কিছু একদম বিশেষ যে জিনিসগুলো, এই ক্রিটিক্যাল সাইট গুলো আমাদের একদম জানতেই হবে, এটা মাস্ট নো বলেছিলাম, একদম এটা আমাদের না জানলেই না, মাস্ট নো। সেকেন্ডলি হচ্ছে আমাদের আন্ডারপিনিং নলেজ। আন্ডারপিনিং নলেজ বলতে যে আমি যে কাজটা জানি সেই কাজ আমি এসে শিখবো, এটা ঠিক আছে, কিন্তু ওই কাজ শিখা বা আমি পূর্ব থেকেই যদি কোনো কিছু জানি, একদম যে জ্ঞানটা আমার না জানলেই না, সেটা হলো আমার আন্ডারপিনিং নলেজ। ওইটা আমি যেটা ধারণা নিয়ে আসি। যেমন গতকালকে বুঝিয়েছি যে আমি যখন রান্না করতে যাব, রান্না করাটা আমার স্কিল, রান্না কিভাবে করতে হয় সেটা আমার নলেজ। ঠিক আছে, আন্ডারপিনিং নলেজ কোনটা হবে, আমি যে ম্যাচ দিয়ে বা আমি কি বলবো ফায়ার গান দিয়ে যে আমি গ্যাসটা মানে চুলাটা জ্বালাতে পারি, এটা হচ্ছে আমার আন্ডারপিনিং নলেজ, আমি জানি, আর যে জ্বালিয়েছি সেটা হবে আমার স্কিল। ঠিক আছে, আর আন্ডারপিনিং অ্যাটিটিউড হবে কোনটা, যেটা হচ্ছে যে আমি পজিটিভ মাইন্ড নিয়ে যে কাজগুলো করব সেটাই হচ্ছে কি আমার আন্ডারপিনিং অ্যাটিটিউড। কাজ করার মানে আমি এই কাজটা করতে আসছি আসলে মন থেকে করতে আসছি, এরকম বিষয়। আবার আসলে অনেকে ধাক্কায় পড়েও অনেক কাজ করি, সেটা আসলে সেইভাবে পজিটিভলি হবে না। ঠিক আছে, দেখুন রিসোর্স জি ম্যাডাম। জি জি। 5 নম্বরের পরবর্তী পেজে আছে রিসোর্স ইমপ্লিকেশনস। মানে এই কোর্সটা বা এই ট্রেনিংটা নিতে গেলে আমাদের কি কি রিসোর্স লাগবে। ঠিক আছে, রিসোর্স তো আমরা বুঝি। তারপরে হচ্ছে আমার কোর্স কমপ্লিট করার পরে একটা যে অ্যাসেসমেন্ট নেব, সেই অ্যাসেসমেন্টের পদ্ধতিগুলো কি কি হবে, কি কি পদ্ধতিতে হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, ডেমনস্ট্রেশন আছে, ওরাল আছে, রিটেন আছে, পোর্টফোলিও আছে। আর এনএসডিএ তে নতুন আরেকটা ইনক্লুড হয়েছে থার্ড পার্টি রিপোর্ট, সেটা এখনো পর্যন্ত এখানে ওঠে নাই, ওদের কারেকশন চলতেছে, ইন ফিউচার আমরা দেখবো। তবে বাংলাদেশে পোর্টফোলিওটা এখনো আমরা দেখি না, শুধু ডেমনস্ট্রেশন, ওরাল আর রিটেন পর্যন্তই সীমাবদ্ধ আছি। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে আমাদের যে অ্যাসেসমেন্টটা আমরা যেখানে দেব, যে প্রতিষ্ঠানে দেব, সেই প্রতিষ্ঠান মানে সেই ইনস্টিটিউটটাই হলো, ইনস্টিটিউটের যে এনভায়রনমেন্টটা পুরা ওই পরিবেশটাই হচ্ছে গিয়ে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। এবং ওই কনটেক্সটের মেইন হচ্ছে যে ওইটা অবশ্যই এনএসডি রেজিস্টার হতে হবে, এবং যেই অ্যাসেসর যাবেন সে অবশ্যই এনএসডি সার্টিফাইড অ্যাসেসর হতে হবে। ক্লিয়ার সবাই? শাহনাজ? জি জি। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা কি কোথায় যাব বলেন দেখি, এদের কি মতামত আগে শুনে নেই। এখন আমরা কি করব বলেন, আমাদের সিএস শেষ, আমরা আবার সিবিএলএম এ চলে যাব নাকি এখানে আরো কিছু জানার আছে? না ম্যাডাম, সিবিএলএম এ যাই। আমার তো হ্যাঁ জানা ম্যাম, ছিল ম্যাম। সিবিএলএমইতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিবিএলএম এ চলে যাই। হুম, টাস্ক অ্যানালাইসিস এটা হচ্ছে যারা ট্রেনার পাঠ করবে তাদের জন্য, এটা অ্যাসেসরদের দরকার নেই।
আচ্ছা, টাস্ক অ্যানালাইসিসটা হলো আমরা যে কাজটা করব সেই কাজটাকে নিয়ে একটু আলোচনা করা, বিশ্লেষণ করা। অ্যানালাইসিস মানে কি? একটু গবেষণা করা। ঠিক আছে? এই টাস্ক অ্যানালাইসিসটা কোথা থেকে আসছে? আমরা যে কোনো জব করি সেই জবগুলোকে কি করা হয়? জবের মধ্যে অনেকগুলো টাস্ক মিলে একটা জব হয় এবং অনেকগুলো টাস্ক এলিমেন্টস নিয়ে আবার একটা টাস্ক হয়। কিন্তু ওই টাস্কটা যখন আমি কমপ্লিট করব সেটাকে কি করব? In order to do the above, a task analysis is carry out কি identify টাস্ক যখন অ্যানালাইসিস করব তখন আমি দুইটা পয়েন্ট পাবো, দ্য রিয়েল ওয়ার্ক প্র্যাকটিস, ঠিক আছে, আমার প্র্যাকটিস স্কিল বাড়বে, এবং কি অর নেসেসারি ইনফরমেশন রিকোয়ার্ড টু মিট দ্য সেশন লার্নিং আউটকাম। আমি একে তো হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল কি সেটা অর্জন করব, দ্বিতীয়ত হচ্ছে যে কিছু নেসেসারি ইনফরমেশন থাকবে রেকর্ড করা, সেগুলো কি করব লার্নিং আউটকাম হিসেবে এখানে মিট করবে, সেটা আমি নিতে পারবো। ঠিক আছে, নিচে যান, তাপসী ম্যাডাম নিচে যান। জি ম্যাডাম। এটা অ্যাসেসরদের জন্য না, আপনারা এটুকু স্কিপ করে যাবেন। এখান থেকে একটা কোশ্চেন আপনাদের থাকবে, সেটা হচ্ছে যারা ট্রেনার তাদের জন্য। সাম of the points that a trainer needs to consider when carrying out a task analysis are, আপনি যখন একজন ট্রেনার হিসেবে টাস্ক অ্যানালাইসিস করবেন, ঠিক আছে, বা একজন এক্সপার্ট হিসেবে টাস্ক অ্যানালাইসিস করবেন, তখন আপনাকে কিছু জিনিস চিন্তা করে কাজটা করতে হবে। যেমন যেটা করবেন সেটা হচ্ছে সেফটি, তারপরে কোয়ালিটি, তারপরে সিম্পল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কিছু হিন্টস টিপস, তারপরে গ্রাফিক্যাল এইডস কিছু দিতে পারেন, চিত্র চিত্র সহকারে, বা ওই যে ডায়াগ্রাম ফটো কিছু দিয়ে বুঝাইতে পারেন। মানে যখন আপনি টাস্ক অ্যানালাইসিস করবেন, বিভিন্ন ভাগে ভাগ করবেন, তখন এরকম কিছু দিবেন। যেমন আমরা যারা এর আগে স্কিল দিয়েছি, অ্যাসেসমেন্ট দিয়েছি, এই ট্রেনিং এর শেষেই কিন্তু অ্যাসেসমেন্টটা চলে আসছে। সেখানে যারা জব শিট এবং স্পেসিফিকেশন শিটটা দেখেছেন না আপনারা? জি জি দেখছি। হ্যাঁ জব শিটের কাজের ধারাবাহিকতা থাকে, সেটা যেমন ঠিক আছে। স্পেসিফিকেশন শিটে কি থাকে? একটা ডায়াগ্রাম দেওয়া থাকে না, একটা ছবি দেওয়া থাকে না? জি জি কাজটা আমরা করব সেটা ছবি আকারে কি করা হয়েছে, যে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু লেখা বুঝতেছি না কিন্তু ছবিটা দেখে বুঝে যাচ্ছি, এমন কিছু থাকবে। এবং যেইভাবে লিখবো, কাজটাকে আমরা যেভাবে বর্ণনা করব সেটা অবশ্যই সিম্পল হতে হবে, ঠিক আছে, ভাষাটা এমন সিম্পল হবে যাতে সহজে আমরা বুঝতে পারি। যদিও সিবিএলএম গুলো বা এই যে সিবিটির সিবিএলএম বা সিএস যাই বলি, এটা আমাদের জন্য উপযুক্ত না, কারণ আমরা বাংলাদেশি, আমাদের এই ভাষাগত কিছু প্রবলেম আছে। আর এখানে যেই ইংলিশ ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে এটা আসলে এক দেশের না, শুধু ব্রিটিশের না, শুধু আমেরিকান না। এটা গুগলে ট্রান্সলেট করলে দেখবেন উল্টাপাল্টা অনেক অ্যান্সার আসে। ঠিক আছে, তার মানে কি এটার যে মানে ল্যাঙ্গুয়েজটা সেটাই কিন্তু সিম্পল না। কিন্তু আমাকে বলা হয়েছে যেটা আমি টাস্ক অ্যানালাইসিস করবো তখন আমি যেটা করব সেইটা অ্যানালাইসিস করতে গিয়ে যে আমি ভেঙে ভেঙে লিখবো, সেটা যেন অবশ্যই কি হবে, সিম্পল হবে। যেমন আমরা এটা টাস্ক অ্যানালাইসিস একটা ফর্ম আছে, এভিডেন্স করতে গেলে আমরা টাস্ক অ্যানালাইসিস একটা ফর্ম দেখবো, সেখানে কি থাকে, এলিমেন্টস থাকে, নলেজ থাকে, স্কিলস থাকে, অ্যাটিটিউড থাকে, ঠিক না? এগুলোকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়া হয়, যে কোন কাজটুকু করলে আমাদের নলেজ হবে, কোনটুকু করলে স্কিল আসবে, কোনটুকু করলে অ্যাটিটিউড পাওয়া যাবে। এটা কোথা থেকে পাওয়া যাবে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা এভিডেন্স করবো। ক্লিয়ার স্যার ম্যাডাম, বুঝতে পেরেছেন এটুকু? ম্যাডাম। কত বুলেট পয়েন্ট আছে মনে করবেন, প্রত্যেকটাই এক একটা জি ম্যাডাম। যে কয়টা বুলেট পয়েন্ট সেই কয়টা কোশ্চেন, যারা ট্রেনার আছেন তাদের জন্য। কারিকুলাম ডকুমেন্টটা কি? এক কথা, আমরা স্কুল কলেজে যখন পড়ে আসছি আমাদের একটা সিলেবাস দেওয়া ছিল যে আমাদের 1 বছর এই বইটা পড়তে হবে, এটার মধ্যে আমাদের কয়বার পরীক্ষা আছে, কত মার্কের পরীক্ষা আছে, কোন সাবজেক্ট কত আছে, এই ডিটেলস যেটা থাকে এটাকে সিলেবাস বলা হয়। এই কারিকুলাম ডকুমেন্টটা বাংলা ভাষা হচ্ছে সিলেবাস। এটা কি একটা ডকুমেন্ট, কি করে আমার যে কম্পিটেন্সি গুলো আছে সেই কম্পিটেন্সি গুলোকে সে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, যে আমি কি কি শিখবো কি কি শিখবো না, এগুলো সব কিছু সুন্দরভাবে দেয়া থাকবে কারিকুলাম ডকুমেন্টে। ম্যাডাম মার্ক করে রেখেছেন, দেখেন এই কারিকুলামটা কি সিলেবাস, দুইটাই মার্ক করেছেন। আচ্ছা, আমরা এরপরে চলে যাই।
Curriculum document within a competency-based training and assessment system provide the following information. Curriculum document এ কি ধরনের তথ্য থাকে? নাম থাকে, দেখেন, তার নাম এন্ড মানে নাম থাকে, নাম্বার থাকে, হ্যাঁ, মডিউল বা ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, নমিনাল ডেলিভারি আওয়ার্স। আমরা কিন্তু সিএসএ পেয়েছিলাম নমিনাল আওয়ার্স, এখানে কিন্তু নমিনাল ডেলিভারি আওয়ার্স মানে আমরা কত ঘন্টা ডেলিভারি করব, এইখান থেকে কিন্তু এই ডেলিভারি আওয়ার্স কেই কিন্তু আমরা ভেঙে বা নমিনাল আওয়ার্স কে ভেঙে কিন্তু আমরা ডেলিভারি প্ল্যান তৈরি করব। এটাও কিন্তু একটা এভিডেন্সের পার্ট। আর আপনারা মনে রাখবেন যেটা এভিডেন্সের পার্ট, যেখান থেকে আমরা এভিডেন্স করব সেখান থেকে রিটেন কোশ্চেন কম হবে, কারণ ওইটা আমরা কাজে করে দেখাচ্ছি। আর যেটুকু আমাদের এভিডেন্স করা হচ্ছে না, যেমন ওয়ার্ক ইফেক্টিভলি, এটা থেকে কিন্তু কোনো এভিডেন্স আমরা তৈরি করতেছি না, যার কারণে ওখান থেকে বেশি কোশ্চেন আসে, রিটেন কোশ্চেনটা বেশি হয়। কিন্তু তারপরে এই যে ডেলিভারি প্ল্যান, টাস্ক অ্যানালাইসিস, এগুলো হচ্ছে কাজ করতে যাবো সিপিএলএম এর এই পার্ট থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা কম হবে। তারপরে সামারি অফ কন্টেন্টস থাকবে, সামারি অফ অ্যাসেসমেন্টটা কিভাবে নিব সেটা থাকবে। তারপরে আপনার সিএস এর সাথে কারিকুলামের কি রিলেশনশিপ সেটা থাকবে। এই ডিটেলস সব বর্ণনা কোথায় থাকে? এই কারিকুলাম ডকুমেন্টে থাকবে। আমরা যখন সিলেবাস পড়েছি, আমাদের সিলেবাসে কি ছিল, কত মার্কের পরীক্ষা, বাংলায় কত, অঙ্কে কত, কততে পাস, এগুলো ছিল না? এইগুলো এটার মধ্যে সুন্দরভাবে ভাগ করে দেওয়া আছে। ম্যাডাম, জি ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ম্যাম, এখানে নমিনাল ডেলিভারি আওয়ার্স, এটা কি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে আমাদের পরীক্ষার জন্য যে সময়টা, মানে অ্যাসেসমেন্টের জন্য যে সময়টা নির্ধারিত থাকে, ওই সময়ের মধ্যে ওটা কি ডেলিভার করা, এটা বোঝাচ্ছে? না, এটা দিয়ে হচ্ছে আপনি একটা এভিডেন্স করবেন না, একটা এভিডেন্সের মধ্যে দেখবেন যে টাস্ক অ্যানালাইসিস, তারপরে হচ্ছে ডেলিভারি প্ল্যান। এই ডেলিভারি প্ল্যানটা হচ্ছে আপনি করবেন, যেমন আপনি 3 মাসের কোর্স যদি বলি যে আপনি 3 মাসের একটা কোর্স চালাবেন, তাহলে সেই ক্ষেত্রে এই 3 মাসে আপনি কি কি মানে শিখাবেন, কত ঘন্টা নিয়ে শিখাবেন, কোন সময় পরীক্ষা নেবেন, মানে এই যে ঘন্টাগুলোকে ভাগ করে দেওয়া, এইটাই হচ্ছে ডেলিভারি প্ল্যান। কোন এলিমেন্টস পড়াবেন। এটা কি ইউনিট ডেলিভারি প্ল্যান কিনা? হ্যাঁ হ্যাঁ, ইউনিট ডেলিভারি প্ল্যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা আসছে এইখানে। আমরা শুধুমাত্র নমিনাল ডেলিভারি আওয়ার্সটা কোথা থেকে পেয়েছি? সিএস এর নমিনাল আওয়ার্স থেকে আমরা এই নমিনাল ডেলিভারি আওয়ার্সটা নিয়ে আমরা ইউনিট ডেলিভারি প্ল্যানটা করে থাকি। বুঝছি ম্যাম। ঠিক আছে, এটা শুধুমাত্র আপনাদের কোশ্চেনে যেভাবে থাকতে পারে যে কারিকুলাম ডকুমেন্ট ইনক্লুড দিয়ে বা ফ্লোয়িং ইনফরমেশন মানে কোনো এস না দিয়ে শুধুমাত্র সিঙ্গেল যে কোনো একটা থাকতে পারে, এমসিকিউ টাইপের, আবার ম্যাচিংও থাকতে পারে। শুধু মানে যেখানে বুলেট পয়েন্ট মনে করবেন সেটাই কোশ্চেন কিন্তু আপনারাই রেডি করতে পারবেন। একটু দেখেন, মনোযোগ দিবেন, 2টা লাইন পড়লে ওখান থেকে আপনি 2টা কোশ্চেন তৈরি করতে পারবেন, তাহলে আপনাকে আটকাবে কে? আর আপনি যদি বসে থাকেন যে আমি আপনাকে 10টা করে কোশ্চেন দিব, আপনি মুখস্থ করবেন, তাহলে কিন্তু এটা আর আপনার জানা হলো না, শুধু মুখস্থ করে পাস করা হয়ে যাবে যারা ট্রেনার আছেন। ম্যাম, আমি যে এমসিকিউগুলো রেডি করছি, তাপসী ম্যাম বলছেন ওগুলো গ্রুপে ছবি দিয়ে দিতে, আমি আজকেই দিয়ে দিব। হ্যাঁ, ছবি তুলে গ্রুপে দিয়ে দিলে না, এটা এখানে আবার একটু প্রবলেম আছে। আপনি যখন গ্রুপে দিয়ে দিবেন তখন বাকি গ্রুপে যারা আছে তারা আপনারটা দেখে কপি করে দিয়ে দিবে, তারা নিজেরা কষ্ট করবে না। এজন্য আপনি পার্সোনাল তাপসী ম্যাডামকে তো দিবেন। ম্যাম, আমারটা হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো আপনাদেরকে না দেখালে? এটা তাপসী ম্যাডামকে পার্সোনাল দিবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, কারণ আপনি যে কোশ্চেন করবেন ওই কোশ্চেনের ওই ঝুড়ি ঝুড়ি কোশ্চেন কিন্তু তাপসী ম্যাডামের কাছে আছে, কারণ গ্রুপে দিলে আপনারটা কপি করে আবার আরেকজন বসাই দিবে, সে আর নিজে কষ্ট করবে না। আচ্ছা, আমরা এরপরে চলে যাই। এরপরে কি আছে? এটা একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে, এটা ফিজিক্যাল যখন আমরা ক্লাস করব তখন এই গল্পটা আমরা বলবো, কারণ সারা বইয়ে কোথাও কোনো এরকম ছবি নেই। এই ভদ্রলোকের একটা ছবি দেওয়া আছে, ওনার একটা গল্প আছে, যদি আপনারা সুযোগ হয় আপনারা পড়ে নিয়েন। আমি পড়ছি ম্যাডাম। কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। এটা থেকে শিক্ষাটা বেশ ভালোই। আচ্ছা, সবাইকে একটু শেয়ার করেন। এখানে উনি একজন ট্রেনার, আমি যতটুকু বুঝছি আমি সেটাই বুঝাচ্ছি। উনি একজন ট্রেনার,
উনাকে যে মানে ট্রেনিং যে পার্টের যে যতটুকু ওনাকে পড়াতে বলা হয়েছে তার মধ্যে উনার মনে হয়েছে 2টা পয়েন্ট অতটা জরুরি না, তো যে কারণে উনি ওই 2টা পয়েন্ট স্কিপ করে বাকিগুলা পড়াচ্ছেন। ওনার মনে হয়েছে ওনার স্টুডেন্টরা এই জিনিসগুলো পারবে বা পারে, আগে থেকেই জানে। এটা ধারণা করে উনি জিনিসগুলা আর কাউকে বুঝাই বলেন নাই বা কাউকে জিনিসটা মানে রিভিশন করান নাই। এরপরে যেটা হয়েছে, যখন অ্যাসেসমেন্টের দিন আসছে তখন মানে মানে যারা এসএসসি যারা পরীক্ষা দিচ্ছেন, অ্যাসেসমেন্ট দিচ্ছেন, ওনারা আর খুবই ভাইটাল এই 2টা পয়েন্ট, মানে যেটা ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলা ওনারা আর কোনোভাবে জিনিসটা বুঝতে পারতেছেন না। যিনি অ্যাসেসর আসছেন ওনার কাছ থেকে ওনারা জিনিসটা জানতে চাইছেন। তখন অ্যাসেসর ওনাকে জিজ্ঞেস করছেন উনি কেন এই জিনিসগুলা ওনাদেরকে বলে নাই। এটা মানে ওনার একটা ভুল। হ্যাঁ, মানে এটার সামারিটা হলো যে আমরা কোনো জিনিসেই বলবো না যে এটা আমার স্টুডেন্ট পারবে, আমাকে ভাবতে হবে যে আমার এই কথাটা বলা যাবে না। হ্যাঁ, যে এই পার্টটা তত বেশি ইম্পর্টেন্ট না, এটা পড়ার কোনো দরকার নাই বা এটা আমরা বাদ দিয়ে দিই, এরকম না। আমরা হালকা ধারণা রাখবো, কারণ অনেকে দেখা যায় জানে, যেমন এখানে আপনারা যে 10 জন আছেন 10 জনের কনসেপ্ট একরকম না, কেউ আগে থেকে একটু ধারণা আছে, কেউ একদমই নতুন। এখন আমি যদি মনে করি যে না এই বিষয়গুলো আপনারা পারেন, ওইটা যখন আমি স্কিপ করে চলে যাব, যারা নতুন তারা লজ্জায় বলবে না ওই সময়, কিন্তু যখন অ্যাসেসমেন্টের দিন আসবে এই জিনিসগুলো দেখলে তারা যে প্রবলেমটা পড়বে এই গল্পে সেটাই বোঝানো হয়েছে। থ্যাংক ইউ। শাহনাজের জন্য একটা হাতে তালি দিতে পারলাম না, ফিজিক্যাল ক্লাসে দিয়ে দেবো। বুঝে নিচ্ছি ম্যাম। না ঠিক আছে, না গল্পটা কিন্তু ভালো লাগছে যে আমরা ট্রেনার হিসেবে অনেক সময় মনে করি এটা না হলেও চলবে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা পড়ার দরকার নাই। না, আমাদের প্রত্যেকটা জিনিস, যেমন এখানে আমি আপনাদের সাথে যতটুকু শেয়ার করতেছি, আমি আসলে আহামরি কিন্তু কেউ না, আমি আপনাদের মতোই, যতটুকু আমি বুঝেছি ততটুকু আমি আপনাদেরকে বোঝানোর ম্যাম চেষ্টা স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু খুব নির্লজ্জ, আমি একই কথা 100 বার জিজ্ঞেস করি। করি। কোনো ব্যাপার না, কিন্তু আমার কথা হচ্ছে আমিও আহামরি যে কিছু হয়ে গেছি তা না, এটা নিয়ে আমিও আসলে শিখতেছি। আমার এই 8-9 বছর এটা নিয়ে আমি কাজ করতেছি, এই 8-9 বছরে আমিও একটু একটু করে শিখতেছি। প্রতিদিনই আমার মনে হয় আমি সিবিটি নিয়ে কিছু না কিছু শিখতেছি, বাস্তবতা থেকেই কিন্তু আমি এটা নিচ্ছি। হ্যাঁ, আমি আবার কি সরাসরি ম্যাচ করে ফেলি, এটার সাথে এটার সাথে এটা, মানে লিঙ্কটা করে ফেলি। এই আসলে কিছু না, তবে ভালো লাগছে আপনি যে পড়ছেন, আমার ভালো লাগছে। বাকি কি আর কি কেউ পড়ছেন এই গল্পটা? এই সিবিএলএমটা কিন্তু অনেকেই যারা আছেন গ্রুপে পুরান তারা কিন্তু এটা পড়ছেন। সমস্যা নাই, যদি কেউ পড়ে না থাকেন আপনারা একটু পড়ে দেখবেন, ভালো লাগবে। আচ্ছা, কারিকুলাম ডকুমেন্ট ডিফারেন্ট, হ্যাঁ, কারিকুলাম ডকুমেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি? কারিকুলাম ডকুমেন্টটা করা হয় এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে, এটাকে সম্পূর্ণভাবে মানে ডাইভার্ট করে নিয়ে আসা হয় ভেঙে ভেঙে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, কিন্তু কারিকুলামে কি করে ওগুলোকে সম্পূর্ণ আকারে সিলেবাস আকারে এবং টাইম, তারপরে ডেট, কতদিন কোর্স হবে, লং মানে কোর্সের ডিউরেশনটা কতদিন হবে, এই ডিটেলস সবকিছু দিয়ে কারিকুলাম ডকুমেন্টটা তৈরি হয়। এই জন্য আসলে পার্থক্য আহামরি কিছু না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম। জি আমি মনে হয় এতক্ষণ কথা বলছি কিন্তু মিউট করা। ম্যাম শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে, শোনা গেছে। কল ঢুকলেই একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে কল আসছে, তো কল আসলেই মানে লাইনটা কেটে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, কারিকুলাম কি আর হলো, কারিকুলাম এবং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কি? এই যতটুকু বুঝেছেন এটুকু একটু আমাকে বলেন। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে আমরা কি কি পেয়েছি?
কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে সিলেবাস, কারিকুলাম হচ্ছে টোটাল মানে প্ল্যান পড়া। হুম ম্যাডাম সিএস হচ্ছে একটা গাইডলাইন, হ্যাঁ আর কারিকুলাম ডকুমেন্ট হচ্ছে একটা সিলেবাস, যার ভিতরে সময় কি কি প্রশ্ন থাকবে বা যাবতীয় সব বিস্তারিত বর্ণনা থাকে, সিলেবাসে যেরকমের থাকে সেরকম। হ্যাঁ এখন যদি প্রশ্ন করা হয় যে সিএস এর কম্পোনেন্ট কয়টি, মানে কয়েকটি কম্পোনেন্টের নাম বা সিএস এবং কারিকুলামের মধ্যে পার্থক্য কি, তখন আমরা কি দিয়ে দেব যে এটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বেসড আর এটা কি কারিকুলাম বেসড, এবং এখানে থাকে কি লার্নিং আউটকাম, কারিকুলামে থাকে লার্নিং আউটকাম আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি থাকে, এলিমেন্টস থাকে। ঠিক আছে, আমরা পরের পরের পেজে পাবো কয়েকটা ডিফারেন্স এখানে আমাদের দেয়া আছে। কারিকুলামটা হচ্ছে কি করে, যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে তাকে কি করে রিপ্রেজেন্ট করে, তাকে কি ইন্টারপ্রেট করে, বুঝাইয়া দেয় ভেঙে ভেঙে। কারণ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে থাকে শর্ট আকারে, হিংস আকারে দেয়া থাকে, এবং কারিকুলাম কি করে সেটাকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দেয় আমাদের, আমাদের বুঝতে সাহায্য করে, যার থেকে কি করি আমরা সিবিএলএম, সেশন প্ল্যান এগুলো তৈরি করতে পারি। কিন্তু সরাসরি কিন্তু সিএস থেকে সেশন প্ল্যান করতে কিন্তু একটু প্রবলেম হয়। কিন্তু আমাদের বর্তমানে কি করি আমরা আমরা কিন্তু সিএস থেকে আমাদের করতে হচ্ছে, কিন্তু সিস্টেম কিন্তু হচ্ছে যে আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড করব, তারপরে কারিকুলাম হবে, তারপরে এইভাবে স্টেপ বাই স্টেপ আসবো। আমরা পরের পেজে যাই। তাপসী ম্যাডাম আছেন? এই যে দেখেন এখানে দেয়া আছে রিলেশনশিপ বলেছে, এখানে কিন্তু পার্থক্য বলেনি, হ্যাঁ সম্পর্ক বলেছে। কারিকুলাম ডকুমেন্ট লার্নিং আউটকাম এবং এলিমেন্টস এর মধ্যে পার্থক্যটা কি, সরি সম্পর্কটা কি। লার্নিং আউটকামটা কোথা থেকে আসছে, কারিকুলাম থেকে আসছে, এবং কি আমরা এখান থেকে কি অর্জন করব এবং কেন করব এই মডেল সম্পর্কে এখানে বলা আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ম্যাডাম, আছে? কেন বুঝতেছি। লাইনটা কেটে কেটে যাচ্ছে? আচ্ছা, এটা হলো কি একটা রিটেন অ্যাকশন, হ্যাঁ স্টেটমেন্ট, যা পয়েন্ট আকারে দেওয়া আছে, পয়েন্ট আকারে ভিউ মানে করা আছে, যেটা আমরা দেখলে বুঝতে পারি। আর তাপসী ম্যাডাম কিছু বলবেন? মানে আপনি মিউট করলে আবার আপনার সাথে আমি আবার পিছনে চলে যাই, মানে আমার এখানে কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ একটু নিচে আছি, একটু নিচে আছি। লার্নিং আউটকাম আর এলিমেন্টস। হ্যাঁ আমি করতেছি তো টুলস গুলো নিয়ে একটু টেনশনে আছি, এজন্য মাথায় কাজ করতেছে না। আপনার সমস্যা নেই, 14 মিনিট আছে। আচ্ছা এরপরে টুকু হচ্ছে গিয়ে এলিমেন্টস আর হচ্ছে লার্নিং আউটকাম। এলিমেন্টসটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম, আর এলিমেন্টস মানে হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক। এটা ডান পাশে আরেকটু বড় করে দেওয়া আছে, দেখবেন যে এর আগে আমরা এলিমেন্টস, পারফরমেন্স ক্রাইটেরিয়া, গতকাল মনে হয় শাহনাজ আমাকে বলেছিলেন যে এগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দিতে, পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কি, এলিমেন্টসটা কি, রেঞ্জেস না। আচ্ছা তার মানে এলিমেন্টসটা কি বেসিক বিল্ডিং, মানে বেসিক থেকে যেটা শুরু হয় সেটাই হচ্ছে এলিমেন্ট। ডেসক্রাইব কি করে, কাজ, কাজগুলোকে কে বর্ণনা করে, একটা জবের বা একটা টাস্কের বর্ণনাগুলো কোথায় থাকে, এলিমেন্টসের মাধ্যমে থাকে। কারণ এলিমেন্টস থেকে আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া ভাগ করে স্টেপ বাই স্টেপ বর্ণনাগুলো করা হয়, ওই কাজগুলোটাকে কি করা হয়, ডেসক্রাইব করা হয়। এটা রিটেন কোশ্চিন আসে, লার্নিং আউটকাম এবং এলিমেন্টস এর মধ্যে রিলেশনশিপ অথবা ডিফারেন্সেস আসে। তাপসী ম্যাডাম আমরা পরের পেজে চলে যাই।
হ্যাঁ, আমরা একটু পরের পেজে চলে যাই। আচ্ছা, এটা নিয়ে বর্তমানে একটু মতবিরোধ আছে, কিন্তু মতবিরোধ থাকলেও আমরা পূর্বেরটাই বলবো, কারণ যখন আমরা অ্যানালাইসিস পর্যায়ে চলে যাব তখন আমরা এত গভীরে বলবো। কিন্তু আমাদের কনসেপ্টটা ধরে রাখার জন্য আমরা বলবো কি, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে সেম জিনিস, তবে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কতগুলো বা কয়েকটা সংখ্যায় বেশি হতে পারে। যেমন আমরা যখন পারফর্ম করি, একটা এলিমেন্ট আমরা সম্পূর্ণ করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, পারফরমেন্স ক্রাইটেরিয়া একটু একটু করে বিভক্ত করা হয় যখন আমরা পারফর্ম করি। আর যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন অ্যাসেসরের হাতে যে ডেমনস্ট্রেশন চেকলিস্ট বা অবজারভেশন চেকলিস্ট থাকে, তার কাছে কিছু এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকে। সেটা হুবহু পারফরমেন্স ক্রাইটেরিয়াও হতে পারে, আবার তার সাথে নতুন কিছু ইনক্লুডও থাকতে পারে। তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া কি সেম জিনিস। যখন আমরা পারফর্ম করি তখন সেটা পারফরমেন্স ক্রাইটেরিয়া, যখন আমরা অ্যাসেসমেন্টে বসি তখন সেটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটা কিন্তু অ্যাসেসরদের জন্য। কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। সাউন্ড করছে। তাপস ম্যাডাম, হ্যাঁ আপনি শুরু করেন। ঠিক আছে। ম্যাম আপনি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরমেন্স অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এন্ড পারফরমেন্স ক্রাইটেরিয়ার রিলেশনশিপটা আরেকবার একটু যদি বলতেন। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ম্যাডাম অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার রিলেশনশিপটা আরেকবার একটু বুঝিয়ে দিতেন। যেটা এখন বলতেন যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং জি 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 ম্যাডাম জি জি ম্যাডাম। জি ম্যাডাম
জি জি ম্যাডাম। ম্যাডাম, আমার একটা কথা ছিল ম্যাডাম। এখন কি আমরা আরটিও না বলে এসটিপি বলবো এটাকে? আচ্ছা। জি জি ম্যাডাম। এগুলো কি আবার ডিটেলস বলতে হবে, মানে লিখতে হবে যদি আসে? জি অ্যাটেনশিপ ট্রেন। ম্যাম 3 মিনিটের মধ্যে কাটবে।
জি না, না অবশ্যই পারবো না। কেটে যাবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ শিওর, অবশ্যই। হুম। ম্যাম আমার কথা শোনা যাচ্ছে?
আসসালামু আলাইকুম। হ্যাঁ জি শোনা যাচ্ছে। জি ম্যাম শুনতে পাচ্ছি। জি আসসালামু ম্যাম, শুনতে আলাইকুম। পাচ্ছি। ম্যাম এই ম্যাম পাপড়ি ম্যাম বোধহয় কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা মিস করে গেছেন, নাকি আমি মিস করছি আমি জানি না, বুঝতেছি না। কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক এটা একটু যদি বলতেন। জি ম্যাডাম। জি ম্যাডাম। জি জি
জি। জি না, জি না। সেলিম ভাই মাউথ। না একটু ম্যাডাম একটা কোশ্চেন ছিল। ওই আমাদের যারা আছে লেভেল 2 করা, তারপরে লেভেল 4 করা সার্টিফিকেটের মেয়াদ থাকে, একটা 5 বছর মেয়াদি মেয়াদ থাকে, যেমন কেয়ার গিভারের সার্টিফিকেটের মেয়াদ 5 বছর, তারপরে সি গ্রেডের ফার্মাসিস্টের মেয়াদ থাকে 5 বছর। তারা কি প্রক্রিয়ায় আবার সার্টিফিকেটটা নবায়ন করে বা কি পদ্ধতি এটা? জি জি, অবশ্যই। জি, বুঝতে পারছি ম্যাডাম, ওকে। ম্যাডাম একটু ওই সিএম কি শেয়ার করছেন, দেখা যাচ্ছে না তো কিছু। না, সেটা এখন আমি না ম্যাডাম, জি দেখা না, যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এ- হ্যাঁ শিওর। হ্যাঁ দেখা যাচ্ছে। জি।
হ্যাঁ হবে অবশ্যই। হ্যাঁ অবশ্যই। RPL। হ্যাঁ অবশ্যই। তিন চার 12 বা 1 বছর। না ম্যাডাম। মিড লেভেলের জন্য প্রয়োজন নাই। জি ম্যাডাম। জি। হ্যাঁ অবশ্যই ভালোভাবে বুঝতে পারতেছি। জি ম্যাডাম।
জি না, অবশ্যই না। আমিও সেম না। ম্যাম একটু কোশ্চেন ছিল ওইখানে। এই একটু সেটা হলো যে এখানে যে কালারিং করছেন, তো এই কালারিং এর মিনিংটা জানতে চাচ্ছিলাম যে মানে আপনি একটু ওই যে ও হ্যাঁ, অবশ্যই বুঝতে পারতেছি এখন। তো এগুলি ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট দেখি তো টেকনিক প্লাস ইম্পর্টেন্ট দুইটাই। ম্যাডাম, ম্যাম আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এখনো। হ্যাঁ জি, না তো অবশ্যই দেখতে ম্যাডাম, পাচ্ছি। আমিও তো কিছু জি দেখতে জি পাচ্ছি। দেখতে ম্যাডাম, পাচ্ছি। দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি ম্যাডাম। না তো আমিও তো কিছু দেখছি না। এখন আমি মানে কোনটাতে যাব? যেটা আসবে সেটাই দেখেন ম্যাম। ম্যাডাম, প্রশ্ন বা কোনো কিছু দেখতে পাচ্ছি না, তা আপনি একটু হোয়াট ম্যাম, আমি যে দেখতে পাচ্ছি না, এখন আমার কি সরি, করণীয়? হ্যাঁ পারবো ম্যাম। হ্যাঁ প্রয়োজনে বলবেন। আর কোয়াস, পিভিটি, ইয়েস। ফ্লেক্সিবল এন্ড কোন লেভেলের জন্য কি কাজ করতে হবে? হ্যাঁ, 9টা কম্পোনেন্ট। 9টা। জি জি। জি বিপত্তি। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ পারবো।
BUNQF লেভেল 3, বিএনএফ লেভেল 3। জি জি স্যার, ডান। Knowing what to do if things go wrong. Having the right approach to do a job properly and safely. মিজান ম্যাডাম। মিজান বারাক ভাই হ্যাঁ, প্রথম ট্রেনিং গুলো বলতে হবে। ম্যাডাম আপডেট স্কিল। স্কিল আরপিএল। তিনটা। থ্রি নলেজ স্কিল অ্যাটিটিউড। অ্যাটিটিউড। পাঁচটা না? apprenticeship contract। জি ম্যাডাম। RPO। ফোর নলেজ। Key feature of competency being able to do the job। আরপিএম। RPL। আরপিএল। ম্যাম এটা তো তুলি নাই, এইমাত্র মানে হচ্ছে ক্লিক করলো, একটু আগে তো তোলা ছিল না, অনেক আগে তুলেছিলাম। ম্যাডাম এই ফরমেটিভ কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিয়েন। ম্যাম আর একটা কোশ্চেন ছিল আমার, শেষ করেন আপনি শেষ। এভিডেন্স সাইডের কম্পোনেন্ট না আমি বলতে পারতেছি না। তিনটা না ম্যাম? তিনটা না?
কনফিডেন্স গাইড ম্যাম, Evidence guide? আমার কোশ্চেন ছিল যে আপনি একটু সিএস একটু মানে আপনার মতো করে বুঝলে ভালো হতো আপনার ইন থেকে, মানে আবার বলতে জাস্ট খালি সামারি, মানে একেবারে প্র্যাকটিক্যাল লাইফে যেমন আমরা যেমন অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করি, তো ওই যে অ্যাসেসমেন্ট কন্ডাক্টের মধ্যে যে বিষয়গুলো এই এই সিএস এর মধ্যে থাকে, এইভাবে মানে অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাকে একটু সিএসটা বুঝলে ভালো হতো। 4টা তাহলে। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি ম্যাম। দেখতে পাচ্ছি ম্যাম। ম্যাডাম দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না ম্যাডাম। কি জানি আবার দেখা screen যাচ্ছে, দিয়ে দেখা আমি তো আবার আমি দেখতে পাচ্ছি ম্যাম। আমারও আমি দেখা যাচ্ছে। আমিও দেখতে পাচ্ছি। আপনারা কি মোবাইলে দেখেন না কম্পিউটারে? দেখতে পাচ্ছেন না? মোবাইলে। হ্যাঁ মোবাইলে দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। মোবাইলে একটু একটু ড্রপ ডাউন করেন, হ্যাঁ দেখবেন, দেখতে পারবেন। ঠিক আছে, জি জি অবশ্যই। জি। জি ম্যাম। হ্যাঁ বুঝতে পারছি। জি জি। জি জি। জি ম্যাডাম। অবশ্যই বুঝতে পারছি। ম্যাডাম কেয়ার গিভার। জি ম্যাম, ইআইএম আছে। ইআইএম ইআইএম আছে। ইআইএম টা একটু দেখান ম্যাম, ইআইএম টা দেখান, পাচ্ছি না।
জহিরুল নুরুন নবী, জহিরুল ম্যাম জহিরুল। জিন্দান। জি জি আছি। জি দুজন আছে, একজন ইএম, একজন কম্পিউটার অপারেশন। জি জি জি। না ম্যাডাম, এগুলো হলো ইউনিট অফ কম্পিটেন্স, এই তো। জি ম্যাডাম, বুঝতে পারছি। ম্যাম, কাস্ট কপিতে কেন- ইউনিট কেন? অফ কম্পিটেন্সি গুলো কেন উল্লেখ করা হয়? মানে আমরা এই বিষয়গুলোতে পারদর্শী হয়েছি বা আমরা এই বিষয়ে উত্তীর্ণ হয়েছি। হ্যাঁ, সি থেকে আছে, সি থেকে বলতে হবে। জি জি। ম্যাম আমার তো দেখতেছি 11টা আছে, আপনি 12টা বলতেছেন, তো আমার তো দেখি 11টা। না না, ইআইএম আপনার ওই যে আমার আমার যে কার্ড ইআইএম এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কার্ডসেই আছে ম্যাম, কার্ড থেকেই দেখে বললাম আর কি, কার্ডসে আছে, সবারই আছে। জি 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 জি। অস কন্ট্যাক্ট। ম্যাম ওই যে ম্যাম জি। ম্যাম আপনি যেটা শেয়ার করছেন সিএসটা, ওই সিএস এর ভিতরে তো দেখি যে 11টা আছে। আমি ওপেন করলাম, দেখলাম ওই যে আজকে যেটা দিছেন, ওই যে আজকে যেটা সিএস দিছেন, এই এনটিপি কিউএফ এর সিএসটা, এনএসডি এর শেয়ার করছেন যেটা। অকুপেশনেরটা বলতেছি না, এটা বলছি সিবি, মানে ওটা কি বলে, মানে অ্যাসোসিয়েটদের যেটা। হ্যাঁ হ্যাঁ, ট্রেনের ওইটা ওইটা মিলে না। না ম্যাম, ওইখানে উল্লেখ করা আছে, আপনি একটু দেখলে বুঝবেন, ওই জায়গায় উল্লেখ করা আছে যে লেভেল 4 এর জন্য 11টা দেখাচ্ছে আর কি। আমি দেখছি তো, এই জন্য দেখেই আপনাকে বললাম। লেভেল 4 এর সিবিটি জি অবশ্যই। না ম্যাম, আমি ওই আপনি যেটা আজকে দিছেন ওইটা ওপেন করে আমি একটু কনফিউশনে পড়ে গেলাম, এই জন্য বলছিলাম আর কি। ওই যে ওইটা যদি ওপেন করেন দেখবেন 10 নম্বর পেজটায়। হ্যাঁ বুঝছি বুঝছি ম্যাম, কিন্তু ওইখানে 10 নম্বর পেজে
ম্যাম সিএস টা তো বাকি রইলো, পুরোটা তো হইলো না। স্টক ম্যাম ম্যাম সেটা হলো যে আমি আপনার থেকে আমি আপনার মতো করে ভাষায় আমি জানতে চাচ্ছিলাম যে এই অবস্থা। যদি সময় না থাকে ইটস ওকে, সমস্যা নাই, একদিন জেনে নিব। ইটস ওকে। ম্যাম, ম্যাডাম অবশ্যই গুরু বুঝলাম, কিন্তু আপনি আর একটু ক্লিয়ার করে বুঝাই দিলে আমরা একটু ভালো করে বুঝতাম আর কি। ম্যাডাম যেটা বুঝাইছে, ম্যাম আমি একটু বলি, ম্যাডাম যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যেমন ইউনিট কোড এবং এন্ড টাইটেল। এখন ইউনিট কোডটা কোথা থেকে আসছে এটা পুরোপুরি আমি ক্লিয়ার হতে পারি নাই। টাইটেলটা বুঝতে পারছি যে ইউনিট অফ মানে যে সাবজেক্টটা আমি পড়বো বা যেটা ওটার টাইটেলটা কি ওটা লেখা হয়েছে, কিন্তু ইউনিট কোড কি? আচ্ছা, এবার ইউনিট কোডটা কোথা থেকে আসে, এটা কোথা থেকে পাবো আমি? মানে এটা কি কে কোন জায়গা থেকে এটা লেখা হয়? জি ম্যাডাম। জেনে জি ইউ লেখা ওটা। সেক্টর স্পেসিফিক, হ্যাঁ। আমি এখন বুঝতেছি ভালো করে। ম্যাম জাস্ট ওই আপুর কথাটাই বলতেছি, জাস্ট ওটা একটা বানানোর উদ্দেশ্য, মানে কোড একটা বানানোর উদ্দেশ্যে এই টার্মস গুলো ইউজ করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি জি। হ্যাঁ PLM প্লাম। ওটা ক্লিয়ার সম্ভবত সবাই। বুঝতে পারছি ম্যাডাম। জি জি।
অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। না ম্যাম হবে না, আর উল্টো হবে। না হবে না। ম্যাম এইসব জায়গায় তো আর আমাদের হাত দেওয়ার কিছু নাই এখানে, এটা তো থিসিস করে তারা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ম্যাডাম